ভালোবাসা কি সবকিছু জয় করতে পারে? যদি ভালোবাসার মানুষটা হয়ে যায় তোমার সবচেয়ে বড় আতঙ্ক, যদি তুমি জানতে যাকে তুমি ভালোবাসো সে মানুষ নয়, তবে কি তুমি তাকে গ্রহণ করতে পারবে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস এন্টারটেইনমেন্ট ইউনিভার্স। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক রূপকথার মতো গল্প, একটা কিংবদন্তি, একটা অভিশাপ আর এক ভালোবাসা, যেখানে রাজ্য নয় রাজ্যের নিয়ম বদলানোর যুদ্ধ চলছে, যেখানে এক দানব মাছ ঠিক করে দেয় কে বাঁচবে কে মরবে, আর যেখানে এক সাহসী মেয়ে বলে ওঠে আমার জীবন আমি নিজেই লিখব। একটা মিথ যা রূপকথার মতো সুন্দর আর বাস্তবতার মতো নিষ্ঠুর। এটি এক দানব মাছের গল্প, যার সঙ্গে লড়াই কেবল অস্ত্র দিয়ে নয়, লড়াই ছিল বিশ্বাস, ভালোবাসা আর আত্মত্যাগের। চলো তাহলে ডুবে যাই চাইনিজ মুভি এনোরামাস লেজেন্ডারি ফিশের জাদুময় জগতে। অনেক বছর আগের কথা, এক রহস্যময় গ্রাম যা নদী আর পাহাড়ে ঘেরা, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর আতঙ্ক। এক দানবাকৃতির বিশাল মাছ, যেই দানবটা সমুদ্রে যাওয়া সকল মানুষদেরকে ভীষণ অত্যাচার করত এবং সমুদ্রের আশেপাশে থাকা সবাইকে সে খেয়ে ফেলার চেষ্টা করত। সেই সমুদ্রের দানবের সঙ্গে লড়াই করেছিল হাইরো। এই সমুদ্র দানব থেকে বাঁচার জন্য হাইরোকে প্রতি 100 বছর পর পর গ্রামের লোকেরা একটা মেয়ে দিত, যেই মেয়েকে হাইরো বিয়ে করত। যখন মেয়েটিকে সমুদ্র পথে পাঠানো হতো, তখন হাইরোর স্ত্রী সমুদ্রের মাঝে গায়েব হয়ে যেত এবং একই সাথে আগামী 100 বছরের জন্য সেই সমুদ্রে থাকা দানবের উৎপাতও কমে যেত। কাহিনীতে আমরা দেখতে পাই, একদিন সমুদ্রে মাছ ধরতে যাওয়া মাঝিরা অনেক বেশি ঝড় বৃষ্টির কবলে পড়ে, আর এটা কোনো সাধারণ ঝড় বৃষ্টি ছিল না, বরং এই ঝড় বৃষ্টির মাধ্যমে সেখানে একটা বিশাল বড় দানব মাছ অ্যাটাক করে। এত বড় একটা মাছ দানবকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর একটা লোক চেঁচিয়ে বলে ওঠে সমুদ্রের দেবতা এসেছে বিয়ে করার জন্য, এই দানবটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। কাহিনী তখন চলে যায় আমাদের গল্পের নায়িকা এলির কাছে। এলি হাইরোকে তাদের দেবতা মনে করে। সে হাইরোর কাছে অনেক ধরনের রিকোয়েস্ট করে। তার আজকের প্রার্থনা ছিল মাস্টার ওয়েন ইউ এর জন্য। সে ওয়েন ইউকে মনে প্রাণে ভালোবাসতো এবং সে তার জন্য দোয়া করছিল যেন তার নাম গোল্ড মেডেলিস্টে চলে আসে, আর সে পড়াশোনা শেষ করে আস্তে আস্তে যেন অন্য কোনো মেয়েকে পছন্দ না করে, শুধুমাত্র তাকে পছন্দ করে। সে যখন মন্দির থেকে বাড়ি ফিরছিল, তখনই একটা বাচ্চা এসে তাকে জানায় ওয়েন ফিরে এসেছে। এটা শুনে লি প্রচন্ড খুশি হয়ে যায়। সে যখন ওয়েনের সাথে দেখা করার জন্য বের হয়, বাইরে গিয়ে দেখে দরজায় অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। সে অবাক হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা সবাই এখানে কি করছেন? তারা কেউ কোনো কথা বলে না। তারা একজনকে আসার জন্য রাস্তা করে দেয়। তখন সেখানে হাজির হয় এক মহিলা। তিনি হলেন এক কবিরাজ এবং তাকে সবাই অনেক বেশি মেনে চলে। তিনি এলিকে দেখে বলে তোমার নাম এলি? তখন এলি বলে হ্যাঁ। তখন সে বলে তার জন্ম হয়েছিল যেই বছর এবং যেই তারিখ, সেই তারিখ অনুযায়ী সে আমাদের হাইরোগড়ের স্ত্রী হবার যোগ্য। আর এটা বলতেই এলিকে মানুষরা ধরে নিয়ে যায় সমুদ্রের দিকে, কারণ তাকে এখন বউ সাজানো হবে আর হাইরোর উদ্দেশ্যে তাকে স্যাক্রিফাইস করা হবে। লোকজনরা যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন সেই রাস্তা দিয়ে কিছু মানুষ যাচ্ছিল পালকি নিয়ে। এলি ওখানে নত হয়ে তাদের কাছে সাহায্য চাইতে শুরু করে। তখন পালকির ভেতর থেকে একটা ছেলে বেরিয়ে আসে। তারা দুজন একে অপরকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এটা আর কেউ নয়, ওয়েন ছিল। ওয়েনও এলিকে পছন্দ করত, তাই এলিকে সবার হাত থেকে বাঁচিয়ে সে নিজের প্যালেসে নিয়ে যায়। ওয়েন আসলে বেশ সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিল, কিন্তু লোকজনদেরকে সে আটকাতে পারে না, কারণ গ্রামবাসীরা মেন গেটে এসে পড়েছিল এবং প্রতিবাদ জানাচ্ছিল। তারা ঘর ভেঙে ঘরে ঢুকতে চাচ্ছিল। ওয়েন যখন জানতে পারে যে এলিকে হাইরোর ওয়াইফ বানানোর জন্য জোর করা হচ্ছে, তখন সে তাকে বাঁচানোর জন্য উপায় বের করতে থাকে। সে লিকে বলে আমি গ্রামের লোকজনদের সাথে কথা বলছি, এই সুযোগে তুমি এখান থেকে বেরিয়ে যাও, এবং সে তাকে একটা জায়গায় অপেক্ষা করতে বলে। সে আরো বলে মধ্যরাতে ওয়েন সেখানে গিয়ে তার সাথে দেখা করবে আর তাকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। এটা বলে একজন লোকের সাথে সে এলিকে পাঠিয়ে দেয় আর নিজে গিয়ে গ্রামবাসীর সাথে দেখা করে। গ্রামবাসীরা প্রচন্ড রেগেছিল। তারা যখন ভেতরে প্রবেশ করে, তখন ওয়েন তাদেরকে জিজ্ঞাসা করে আমি অনেক বছর থেকে এলিকে চিনি, সে অনেক ভালো একটা মেয়ে, আপনারা তার পিছনে কেন লেগে আছেন? কারণ সে একটা এতিম, তাই?
তখন গ্রামবাসীরা বলে এজন্য না যে সে এতিম, কারণ তার জন্মকুণ্ডলিতে মিলে যাচ্ছে নিয়ম অনুযায়ী তার সঙ্গে হাইরোর বিয়ে দিতে হবে। যদি তাকে বিয়ে না দেওয়া হয় তাহলে আমাদের গ্রাম আর আমাদের গ্রামবাসীরা আবারও বিপদে পড়বে। হাইরোর স্ত্রী হিসেবে তাকে নিজেই হাইরো সিলেক্ট করেছে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। আমরা চাইলেও অন্য কোনো মেয়েকে হাইরোর সঙ্গে বিয়ে দিতে পারবো না। ওয়েন এগুলো কথা যখন বিশ্বাস হচ্ছিল না, ঠিক তখনই সেই রহস্যময় কবিরাজ মহিলা সেখানে উপস্থিত হয়। তিনি সোজা গিয়ে ওয়েনকে পুরো ঘটনাটা খুলে বলে, আর তখনই গ্রামের সবার সামনে এক গম্ভীর প্রশ্ন ছুড়ে দেন তিনি। তোমরা সবাই বলো, এই গ্রামে কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে? গ্রামবাসীরা একসাথে উত্তর দেয়, 3 মাস হলো। তিনি আবার জিজ্ঞাসা করেন, এই 3 মাসে একদিনও কি বৃষ্টি থেমেছিল? সবাই কাপা গলায় উত্তর দেয়, না, একদিনও থামেনি। এরপর তিনি নিয়ে আসেন সেই লোকটিকে, যাকে সেই ভয়ানক দানব মাছটি আক্রমণ করেছিল। সে কাঁদতে কাঁদতে ঘটনাটা বর্ণনা করে। গ্রামের প্রত্যেকে তখন এক বাক্যে বলে ওঠে, সব সত্যি, আমরা নিজেরা তা চোখে দেখেছি। ওয়েন এসব শুনে চরম দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে মধ্যরাতে লি একা বসেছিল, অপেক্ষা করছিল ওয়েনের জন্য। হঠাৎ কারোর পায়ের শব্দ শুনে সে ভাবল ওয়েন এসেছে, কিন্তু যখন বাইরে বের হয় দেখে গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলেছে। তারা রেগে বলে ওঠে, ওয়েন ঠিকই বলেছিল, মেয়েটাকে যেখানেই খুঁজতে বলেছিল সেখানেই পেয়েছি। লি স্তব্ধ হয়ে যায়, তার চোখে মুখে বিস্ময় আর বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা। তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়। পরের দিন তাকে বিয়ের পোশাক সাজানো হয়। সে বসে থাকে নিঃশব্দে, তার চোখে জল। সে ভাবে, যাকে এত বিশ্বাস করেছিলাম, যার কাছে আশ্রয় চেয়েছিলাম, সেই আমাকে ধরিয়ে দিল। তার চোখের জল চুপি চুপি গড়িয়ে পড়ে। তাকে প্রস্তুত করা হয় গ্রামের প্রথা অনুযায়ী হাইরোর সাথে বিয়ের জন্য। তাকে বসানো হয় এক নৌকায়। নৌকাটা নদী স্রোতে ভেসে চলে যায় সমুদ্রের দিকে। ওয়েন দৌড়ে আসে, লি লি বলে চিৎকার করতে থাকে সে। লি কণ্ঠ শুনে একবার উঠে বসে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। সে আবার শুয়ে পড়ে, মন খারাপ করে। ততক্ষণে নৌকাটা অনেক দূর চলে গিয়েছে। ওয়েন চিৎকার করলেও লি আর শুনতে পায় না। ওয়েন তখন অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত, কিন্তু এখন আর কিছু করার নেই। লি চলে গেছে। নৌকাটা যখন সমুদ্রের মাঝখানে পৌঁছে তখন হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। বিদ্যুৎ চমকাতে থাকে একের পর এক। আকাশ যেন কাঁপতে থাকে। লি ভয় পেয়ে যায়। ঠিক তখনই একটা শক্ত দড়ি নৌকায় ছুঁড়ে মারা হয়। কেউ একজন লিকে টেনে নিয়ে যাচ্ছে। পরের দিন সকালে লির ঘুম ভাঙে। চোখ মেলেই সে আবিষ্কার করে সে আর নদীতে নেই। সে এখন একেবারে অন্য এক জায়গায়। চারপাশে ঘন গাছপালা, অজানা পাখির ডাক, এ যেন কোনো অচেনা দ্বীপ। সে ভয় পেয়ে যায়, ভাবতে থাকে, আমি কি অন্য দুনিয়ায় চলে এসেছি? ঠিক তখনই আসে কয়েকজন অদ্ভুত পোশাক পরা মেয়ে। তারা তাকে নিয়ে যেতে আসে। তাদের একজনের নাম হিবিস্কাস। সে ছিল অন্যান্য সবার নেত্রী। লি জিজ্ঞাসা করে, এই জায়গাটা কোথায়? হিবিস্কাস শান্তভাবে বলে, তুমি হাইরোর স্ত্রী, এটা হাইরোর প্রাসাদ। প্রতি 100 বছরে একবার হাইরোর জন্য বউ আনা হয়, আর এবার তুমি সেই বউ। লি হতবাক। সে দূরে তাকিয়ে দেখে এক বিশাল দৃষ্টনন্দন প্রাসাদ। এতটা রাজকীয়তা তার চোখে কখনো আসেনি। তারা সবাই লিকে সেই প্রাসাদের ভিতর নিয়ে যায়। ভেতরে ঢুকে লি শুধু তাকিয়েই থাকে। এ যেন জাদুর জগ। হিবিস্কাস তাকে সবকিছু শেখাতে শুরু করে, কিভাবে চলতে হবে, কোথায় বসতে হবে, কাকে সম্মান করতে হবে। কিন্তু লি থেমে যায়। সে কাপা গলায় বলে, আমি হাইরোর স্ত্রী নই। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে এখানে। আমি তাকে কখনো দেখিনি। হিবিস্কাস শুধু মুচকি হেসে বলে, রীতিনীতি অনুযায়ী তোমাকে পাঠানো হয়েছে। আজই তোমাদের বিবাহের রাত। এখন তুমি সুন্দরভাবে সাজো। এটা বলে সে চলে যায়। ওইদিকে হাইরো, যার নাম ছিল ইয়ান, দেখতে ছিল ভয়ঙ্কর, অস্বাভাবিক রকমের শক্তিশালী। সে জানতে পারে তার নববধূকে ঘরে প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু সে যখন ঘরে যায় সে দেখে ঘরটা খালি। লি পালিয়ে গেছে। সে একটা শাড়ি দিয়ে জানালা বেয়ে নেমে গেছে। ইয়ান রেগে যায়। তৎক্ষণাৎ জাদুর মাধ্যমে পানির পাত্রে সে দেখে ফেলে লি জঙ্গলের দিকে পালাচ্ছে। লি তখন জঙ্গলের গভীরে পৌঁছেছে। চারপাশে বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে। সে ওপরে তাকিয়ে তারা দেখে দিক নির্ধারণ করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তারাগুলো নড়ছে। সে আরো ভালোভাবে লক্ষ্য করে, এগুলো তারা নয়, এটা বিশাল এক সাপের জলজলে চোখ। সেই সাপ হঠাৎ লির উপর ঝাঁপিয়ে পড়ে। সে ভয়ে চিৎকার দিয়ে উঠে। সকালে লি চোখ খুলে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ব্যক্তি। সে জিজ্ঞাসা করে, আপনি কে? ইয়েন উত্তর দেয়, আমি ইয়েন।
আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। লি বোঝানোর চেষ্টা করে, আমি শুধু গ্রামের এক সাধারণ মেয়ে, আমাকে এখানে ফাঁসিয়ে পাঠানো হয়েছে, আপনার কোনো ভুল হচ্ছে। কিন্তু ইয়েন রেগে গিয়ে বলে, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এটাই শেষ কথা। যখন সে লির কাছে যেতে চায়, লি নিজের চুলের পিন উঠিয়ে হুমকি দেয়, আমার কাছে আসবেন না। ইয়েন একটু শান্ত হয়। লি তখন বলে, ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছিল, তখন থেকে আমি মনের সব ইচ্ছা তারার সাথে বলতাম। আজ বুঝলাম তুমি সেই হায়রো। তাহলে তুমি তো জানো আমার মনের সব কথা, তাহলে তুমি আমার সাথে এমন কেন করছো? এসব বলে লি ভেঙে পড়ে এবং কাঁদতে। ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে তীর ছুটে আসে, তাদের উপর আক্রমণ শুরু হয়। ইয়েন লিকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়, তার পিঠে গেঁথে যায় এক বিষাক্ত তীর। লি হতভম্ব হয়ে যায়। ইয়ান সেই অবস্থা থেকে শত্রুদের সঙ্গে লড়াই করে সবাইকে হারিয়ে দেয়। একজন যখন লিকে মারতে যায়, ইয়ান তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে, তোমাদেরকে কে পাঠিয়েছে? কিন্তু সে কোনো উত্তর দেয় না, তাই ইয়েন তাকে মেরে ফেলে। সব মেয়েরা তার প্রাসাদে এসে পড়ে। হিবিস্কাস বলে, সম্ভবত সমুদ্রের পথ খোলা থাকার কারণে শত্রুরা প্রবেশ করেছে। লি তখন ইয়েনের ক্ষত দেখে মলম আনতে যায়। ইয়েন কষ্টে কাতরাচ্ছিল। লি তার পাশে গিয়ে বলে, আমি আপনাকে সাহায্য করতে চাই। সে তীরটা বের করে, বিষ চুষে বের করতে যায়, কিন্তু ইয়ান ভুল বুঝে তার গলা চিপে ধরে। লি কান্না গলায় বলে, আমি আপনার ক্ষত থেকে বিষ তুলছিলাম, আমি আপনাকে মারতে চাইনি। ইয়ান থেমে যায়, লির চোখের দিকে তাকায়, তাকে বিশ্বাস করে। তারপর সে ধীরে ধীরে হাত ছেড়ে দেয় আর লিকে বলে, যা করছিলা তা করো। কাহিনীতে লি আর ইয়ানের সম্পর্ক একটা জটিল জায়গায় দাঁড়িয়ে যায়। ভুল বুঝাবুঝি, রাগ, আস্থা সব একসাথে মিলেমিশে আছে এ সম্পর্কে। তাদের সম্পর্কের ভিত গঠিত হচ্ছিল আঘাতের মধ্য দিয়ে। প্রেম যেমন একদিনে গড়ে ওঠে না, তেমনি এই কাহিনীতেও শত্রুতা আর ভয় থেকে ধীরে ধীরে আসলে ভালোবাসার জন্ম নিচ্ছিল। এলি অনেক ভয়ে ভয়ে ইয়ানের ক্ষত পরিষ্কার করছিল। তার হাত তখনও কাঁপছিল, কিন্তু সে থামেনি। যখন সে কাজ শেষ করে, ইয়ান শান্ত কণ্ঠে বলে, এরপর তুমি আর কখনো ওই জঙ্গলে যাবে না। এ কথা বলে একটা ভারী নিঃশ্বাস ফেলে সে ঘুমিয়ে পড়ে। ওইদিকে দূরে বসে একজন নারী জাদুর আয়নায় এ সকল দৃশ্য দেখছিলেন। তিনি আর কেউ নন, এই রাজ্যের রানীমা, হায়রোর মা। কিন্তু হঠাৎ করে আয়নাতে এলির চেহারা আর দেখা যায় না, কারণ ইয়ান জাদু করে একটা শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে দিয়েছিল। রানীর চোখে একটা চিন্তার ছাপ স্পষ্ট। পাশে থাকা একজন বলেন, আমার মনে হয় আগের স্ত্রীদের থেকে এই মেয়েটি একটু আলাদা। আপনি চিন্তা করবেন না, একটা পথ না হলে অন্যটা বের হওয়া যাবে। রানী শুধু মুচকি হেসে মাথা নাড়ে। সকালে আলি ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে জেগে উঠে। সে দেখে কে যেন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সে একটা আলমারির ভিতর লুকানোর চেষ্টা করছিল। ঠিক তখনই হিবিস্কাস আসে, তাকে গোসল করিয়ে সাজিয়ে তুলে প্রাসাদে নিয়ে যাবে। সে অ্যালিকে প্রাসাদের বিভিন্ন জায়গায় ঘুরে দেখায়, কোন ঘর কি কাজে লাগে। তাদের চোখ আটকে যায় সবচেয়ে উঁচু এক টাওয়ারে। হিবিস্কাস সাবধান করে, ওখানে যাওয়া নিষেধ, রাজা নিজে নিষেধ করেছেন। অ্যালির ভেতর কৌতূহল জন্মায়, কেন নিষেধ করেছে, কি আছে ওখানে। অপরদিকে আমরা দেখি ওয়েন মাতাল অবস্থায় আছে এবং সে সব জায়গায় লিকে দেখতে পায়। হঠাৎ এক অজানা ছেলে তার সামনে এসে বলে, তুমি কি লিট পেছে ফিরে যেতে চাও? ওয়েন রেগে যায়, তুমি কে, আমাকে সাহায্য করতে চাইছো কেন? সে ছেলেটি বলে, কারণ আমাকে সে জায়গায় যেতে হবে। ওয়েন তখন কিছু না ভেবেই বলে, আমি সব করতে রাজি, আমাকে তার কাছে নিয়ে চলো। ওইদিকে অ্যালি সমুদ্রের ধারে বসে বাঁশি বাজাচ্ছিল। তার মনে হচ্ছিল ইয়ান অনেকদিন হলো আর আসে না, এই সুযোগে আমাকে পালাতে হবে। সে ভেবে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে দেখে এক আহত গোল্ডফিশ পড়ে আছে। সে সেটাকে বাড়িতে নিয়ে যায়, অ্যাকোরিয়ামে রাখে এবং তার নাম দেয় বিগ ফিশ। সে প্রতিদিন তার মনের কথাগুলো বড় মাছকে বলে, এই বিশাল সমুদ্রে আমার পাশে কেউ নেই, কেবল তুমি আছো। থ্যাংক ইউ আমার সঙ্গ দেওয়ার জন্য। অদ্ভুতভাবে মাছটির চোখে আলো ঝলমল করছিল। পরদিন ইয়ান আসে। লি বলে, আমি ঠিক করেছি আমি এখানে থেকে যাব, তবে কিছু শর্ত আছে। তার শর্ত, বৃষ্টি ও দুর্ভিক্ষ যেন বন্ধ হয়, মাছ ধরার মাঝিরা যেন আর দানব মাছের শিকার না হয়। ইয়ান বলে, যারা তোমাকে বলি দিয়েছিল তাদের জন্য তুমি বলি হতে চাচ্ছ? লি জবাব দেয়, না, এটা বলি নয়, এটা শর্ত। ইয়ান সম্মত হয়, তবে লি আরেকটা শর্ত রাখে, আমরা একসঙ্গে থাকবো ঠিকই, তবে আমাদের মাঝে দূরত্ব থাকবে। ঘরে থাকা সবাই অবাক হয়ে যায়। ইয়ান সবাইকে বের করে দেয়, তারপর জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ওয়েনকে ভালোবাসো?
লি উত্তর দেয়, এটা জানার প্রয়োজন আপনার নেই। ইয়েন সব শর্তে রাজি হয়ে যায় আর প্রাসাদের সব চাবি লিকে দেয় এবং বলে, এখন থেকে এই প্রাসাদ আমাদের দুজনের, এটা প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের দুজনের। লি বলে, তাহলে কি প্রাসাদের সবচেয়ে উপরে যে রুমটা আছে সেটার দায়িত্ব আমার? এটা শুনে সে অনেক অবাক হয়ে বলে, তুমি কি বলতে চাইছো? আর এটা সম্পর্কে তোমাকে কে কি বলেছে? লি তাকে বলে সে কিছু শুনেনি, তবে সে তার রেসপন্সিবিলিটি ঠিকমতো পালন করবে, এটা বলে চাবি নিয়ে নিজের ঘরে চলে যায়। চাবিটা একটা ড্রয়ারে রেখে দিয়ে সে দেখতে পায় অ্যাকোয়ারিয়ামে তার গোল্ডফিশটি নেই। এটা দেখে সে অনেক বেশি অস্থির হয়ে যায়। লি সমুদ্র এবং আশেপাশের সব জায়গায় ওই মাছটাকে খুঁজে বেড়ায়। সে বারবার বড় মাছ বলে ডাকাডাকি করে, কিন্তু কোথাও সে গোল্ডফিশের দেখা পায় না। ওইদিকে ওয়েন আর তার সাথী মিলে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করছিল। তারা দুজনই সেই গেট খোলার অপেক্ষায় ছিল। ওয়েনের সাথী তাকে বলে, আমি জানি হাইরোর প্রাসাদে প্রবেশ করার একটা রাস্তা আছে সমুদ্রের মাঝে, সেখানে একটা ফাটল আছে, সেই ফাটল দিয়ে আমরা প্রবেশ করব। এটা শুনে সে অনেক অবাক হয়ে সামনের দিকে তাকায়, যেখানে শুধুমাত্র কুয়াশা দিয়ে ঢাকা ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বউ সেজে থাকা একটা মেয়ে, যার পিছু পিছু ইয়ান যাচ্ছিল। সে ভয়ে এখানে ওখানে দৌড়াচ্ছে আর একটা আলমারির ভেতর লুকিয়ে যায়, কিন্তু ইয়ান তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে নিয়ে যায়। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে লিয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যখন সে আয়নার সামনে যায়, তখন পেছনে ঘুরে খেয়াল করে সেই আলমারি তার ঘরেই আছে। তখন সে আলমারিটা খুলে দেখে ভেতরে সেই আঁচড়ের দাগগুলো আছে। এই আঁচড়ের দাগগুলো সে তার স্বপ্নে দেখেছিল। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আর সোজা হিবিস্কাসের কাছে যায় আর তাকে দেখানোর জন্য সেই আলমারিটা খুলে, কিন্তু আলমারি খুলে সে দেখতে পায় সেই আলমারিতে থাকা আঁচড়ের দাগগুলো আর নেই। এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। সেদিন বিকালে ইয়ানের দেওয়া সেই চাবিটা নিয়ে সবচেয়ে উপরের টেম্পলে যায় লি। সেখানে চাবি নিয়ে সে টেম্পলটা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে কিছু মেয়ে চলে আসে আর তারা জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? লি তড়িঘড়ি করে চাবিটি লুকিয়ে ফেলে আর বলে, আমি এখানে ঘুরতে এসেছিলাম। লিকে গোসল করানোর সময় হয়েছে, তাই তার দাসীরা তাকে গোসল করাতে নিয়ে যায়। সেখানে তারা তাকে বলে, রাজা আপনাকে খুব পছন্দ করে। লি একটু চুপ হয়ে তা শোনে। তারা চলে গেলে লি একা পুকুরে নামে, কিন্তু হঠাৎ সাপেরা আসে। সে জলে ডুবে যায়, নিঃশ্বাস নিতে পারে না। পানির নিচে চলে যেতে থাকে লি। সে চেষ্টা করেও পানির উপরে আসতে পারে না। এক সময় সে আর নিঃশ্বাস নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই সেখানে একটা ছেলে এসে সাপগুলোকে তাড়িয়ে দেয় আর লিকে সে বাঁচিয়ে নেয়। যখন সে লির কাছে যায়, তখন সে লিকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য সে নিজের মুখে নিঃশ্বাস দেয়। এরপর তাকে উপরে উঠে নিয়ে আসে। লি চোখ খুললে ছেলেটাকে দেখে ভয় পেয়ে যায়। সে বলে, তুমি কে? ছেলেটা হেসে বলে, আমি জানি তোমার নাম লি। তুমি প্রতিদিন মন্দিরে যাও আর সমুদ্রে বাঁশি বাজাও, আমি সব দেখি। লি তখন ধীরে ধীরে তার দিকে তাকিয়ে থাকে। সে তার চোখ চিনে ফেলে। এটা হলো তার সেই ছোট মাছ, তার গোল্ডফিশ, যাকে সে বড় মাছ বলে ডাকে। এখানে গল্পটা মোড় নেয় সম্পূর্ণ অন্যদিকে। বড় মাছ যে আসলে একজন মানুষ এবং সে এক রহস্যময় শক্তিশালী সৎ। আর লি ধীরে ধীরে এক অসম যুদ্ধের মধ্যে ঢুকে পড়ছে, ভালোবাসা, দায়িত্ব আর অতীতের রহস্যের সঙ্গে। লি চোখ তুলে তাকিয়ে বলে, তুমি কি তাহলে বড় মাছ? তুমি মানুষ রূপে এসে দাঁড়িয়েছো আমার সামনে? ছেলেটা মুচকি হেসে মাথা নাড়ে। লি দ্রুত নিজের পোশাক পরে নেয় আর তারা দুজন হাঁটতে বের হয়। পাহাড়, গাছ, ফুলের মাঠে তারা গল্পে মেতে ওঠে। লির মুখে আবার হাসি ফুটে ওঠে। তারা দুজন অনেক বেশি খুশি ছিল। লি তার সঙ্গে অনেক বেশি গল্প করতে শুরু করে, যেমনটা সে আগেও তার সঙ্গে গল্প করত। লি তাকে জিজ্ঞাসা করে, তোমরা ভাই বোন কয়জন? ছেলেটি উত্তরে বলে, আমি একা, মা বাবা ছিল না, ছোটবেলাতে মা মারা যান। এই কথায় লির মন কেঁপে ওঠে। তুমি আসলে আমার মতো এতিম? তার চোখে পানি চলে আসে। লি বলে, আমার গ্রামে অনেক বৃষ্টি হতো, কিন্তু এখানে তো অনেকদিন হলো কোনো বৃষ্টির ফোঁটাও পড়েনি। আমি বৃষ্টিকে খুব মিস করি। এই কথাটা শুনে বড় মাছ মৃদু হাসে। হঠাৎ আকাশে কালো মেঘ জমে, বিদ্যুৎ চমকে ওঠে আর বৃষ্টি শুরু হয়। লি আনন্দে ছোটে। রাফায় চিৎকার করে বলে, এই আনন্দ অনেকদিন পর ফিরে পেলাম। তার চোখে আবার বেঁচে থাকার আনন্দ ফুটে ওঠে। বড় মাছ বলে, দেখছো দূরের সেই টাওয়ার? সেই ঘরের মধ্যে আছে এই দ্বীপের আসল রহস্য। হাইরোকে তুমি যতটা শক্তিশালী ভাবো, সে আসলে ততটা নয়। এই দ্বীপের নিয়ন্ত্রণ অন্য একজনের হাতে। লি অবাক হয়ে যায়। সে রাতে সে চাবি হাতে সেই নিষিদ্ধ ঘরে যায়। ভেতরে ঢুকে সে দেখে বরফে মোড়ানো
বধূ সাজে থাকা অসংখ্য নারী, তাদেরকে যেন ক্লোন করে রাখা হয়েছে, জীবন্ত কিন্তু জড়। তার চোখ আটকে যায় একটা নারীর মুখে। এই মেয়েটাকে তো আমি স্বপ্নে দেখেছি, লি ভাবতে থাকে। ঠিক তখনই ইয়ান এসে উপস্থিত হয়। ইয়ান তাকে ধরে ফেলে, তার গলা চেপে ধরে। লি হাতের ছুরি দিয়ে তাকে আঘাত করে। সে দৌড়ে পালাতে থাকে। পালাতে গিয়ে সে পাহাড় থেকে পড়ে যায়। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে সেই ছোট্ট গোল্ডেন ফিশ আসলে বড় মাছ হয়ে আবার বিশাল আকৃতি ধারণ করে। এবার সে তিমির মতো বড় মাছ। সে তাকে সেখান থেকে বাঁচিয়ে একটা ঝর্ণার চূড়ায় উঠে। লি তাকে বলে, আমি সেখানে গিয়েছিলাম আর দেখেছি সেখানে অনেক মেয়েদের ক্লোন বানিয়ে রাখা হয়েছে। তারা সবাই কি মারা গিয়েছে? তখন সে বলে, না, তারা মারা যায়নি, তাদের জীবিতই রেখা হয়েছে। কারণ এখানে এসে কোনো মানুষই থাকতে চায় না, আর চাইলে এখান থেকে বের হতেও পারে না। এজন্যই হাইরো সকল স্ত্রীকে ওখানে বন্দি করে রেখেছে। লি তখন বলে, আজকে হাইরো আমাকে মেরে ফেলার জন্য অ্যাটাক করছিল। গোল্ডেন মাছ তখন তাকে বলে, তোমার আর এখানে বেশি দিন থাকা ঠিক হবে না, তোমার উচিত এখান থেকে চলে যাওয়া। কিন্তু এই আইল্যান্ড অনেক ঘন কুয়াশা দিয়ে ঘেরা, কেউ চাইলে এর ভেতর প্রবেশ করতে পারে না, আবার এখান থেকে বেরও হতে পারে না। তবে আমি এখান থেকে বের হওয়ার রাস্তা জানি। জঙ্গলে যে বিশাল বড় পাইথন সাপ ছিল, সেই সাপকে আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দেব, কারণ সে ওই জঙ্গলটা পাহারা দেয়। আর তুমি এই সুযোগে এখানে একটা নৌকা নিয়ে পালিয়ে যাও। এটা শুনে লি তাকে বলে, তুমিও আমার সঙ্গে চলো। তখন সে বলে, না, আমি এখান থেকে যেতে পারবো না। তখন সে বলে, তুমি এখানে কি করবে? গোল্ডফিশ তাকে বলে, এখানে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, তুমি তোমার গ্রামে ফিরে যাও। আমার মনে হয় তোমার প্রেমিক ওয়েন এখনো তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে সে মন খারাপ করে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে লি তাকে উদ্দেশ্য করে বলে, এই আইল্যান্ডে তোমার সঙ্গে প্রথম যে সময়টা আমি কাটিয়েছি, সেই সময়টা খুবই মেমোরেবল, আমি কখনো এগুলো ভুলবো না। সে সেখান থেকে এগুলো বলে চলে যায়। আর এই কথা শুনে গোল্ডফিশের চোখে পানি চলে আসে। লিকে বিদায় দিতে তার অনেক কষ্ট হলেও সে নিজের জাদু ব্যবহার করে আর সে সমুদ্র থেকে বের হওয়ার দরজা খুলে দেয়। সেই দরজার মাধ্যমে লি একটা নৌকা নিয়ে সমুদ্রের পাড়ি দিয়ে বের হয়ে যাচ্ছিল। যখন সে যাচ্ছিল তখন পথে তার সঙ্গে ওয়েনের দেখা হয়। ওয়েনকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, তাই তাকে সঙ্গে করে নিয়ে গ্রামে ফিরে যেতে চেয়েছিল। ঠিক তখনই সেখানে বৃষ্টির বর্ষণ শুরু হয়। এই বৃষ্টি দেখে অ্যালির মনে পড়ে গোল্ডফিশের কথা। তার জন্য বৃষ্টি বর্ষণ করেছিল গোল্ডফিশ। নিশ্চয়ই এখন তার মন খারাপ হয়ে আছে। এটা ভেবে সে আবার তাড়াহুড়া করে দ্বীপে ফিরে যায়। সে ওয়েনকে বলে, তুমি এখানে এসেছো তার জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে এখন ফিরে যেতে হবে। এটা বলে সে তাড়াহুড়া করে আবার নৌকা নিয়ে ফিরে যায়। ওয়েন আর তার বন্ধু জাহাজ নিয়ে এলির পিছন পিছন যাওয়ার চেষ্টা করে এবং তারা সেই আইল্যান্ডে পৌঁছে যায়। লি দৌড়ে দৌড়ে গোল্ডেন ফিশকে খুঁজছিল, যেখানে তারা দুজন দেখা করত। সে অনেক কান্না করছিল আর গোল্ডেন ফিশকে খুঁজছিল। সে জোরে জোরে তার নাম ধরে ডাকছিল, কিন্তু গোল্ডফিশকে সে কোথাও দেখতে পায় না। সে তখন বসে বসে কান্না করে। কিছুক্ষণ পরে সেখানে এসে গোল্ডফিশ হাজির হয়। লি দেখতে পায় গোল্ডফিশও কান্না করছে, তার চোখ থেকে নীল রঙের পানি পড়িয়ে পড়ছে। লি তাকে দেখে ভীষণ খুশি হয়। সে তাকে কিস করে। এখন তারা দুজন একে অন্যকে কিস করতে থাকে আর এভাবেই তারা একে অন্যের সঙ্গে অনেকক্ষণ সময় কাটায়। দুজন দুজনকে পেয়ে অনেক খুশি। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। ওইদিকে রানীমা হিবিস্কাসকে শাস্তি দেয়, তোমার কাজ ঠিক মতো করছো না, ভুলে যেও না তোমার মিশন কি। হিবিস্কাস মাথা নিচু করে থামা যায়। পরদিন অ্যালি ইয়ানের সঙ্গে খেতে বসে, হাতে তার হেয়ারপিন। সে রেডি আছে যে কোনো মুহূর্তে ইয়ানকে আক্রমণ করার জন্য। সে ইয়ানকে জিজ্ঞেস করে, ওই মেয়েদের তুমি কেন বন্দি করে রেখেছো? গত রাতে কেন আমাকে মারতে গেলে? ইয়ান চুপ করে খায়। তখন সে আবারও জিজ্ঞেস করে, তুমি গত রাতে কেন আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? আমাকে কেন পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিলে? এটা শুনে ইয়ান একটু অবাক হয় আর তাকে বলে, আমার সঙ্গে চলো। এটা বলে সে লিকে তার সঙ্গে একটা রুমে নিয়ে যায় আর রুমের দরজা বন্ধ করে দেয়। সে লিকে সেখানে বন্দি করে রাখে। লি বুঝতে পারে সে আবার বন্দি হয়ে গিয়েছে। ওইদিকে ওয়েন ও তার সঙ্গীও দ্বীপে পৌঁছে যায় আর গল্পে মোড় নেয় নতুন এক অধ্যায়। আইল্যান্ডের ভেতর প্রবেশ করতে ওয়েন ও তার সাথী এক ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছে যায়। চারপাশে শুধু বিষধর সাপ। এই সাপগুলো একে একে সব মানুষদেরকে খুন করে চলছে, যেন এক মৃত্যুপরী দ্বীপ। ওয়েনের সাথীর হাতে ছিল এক বিশেষ অস্ত্র, সেটা দিয়ে সে রাস্তা খোঁজার চেষ্টা করছিল। হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে আসে বিশাল এক দানব সাপ। শুরু হয় নাটকীয় তাণ্ডব।
এক একজনকে গিলে ফেলে থাকে সেই দানব। ওয়েন প্রাণপণ চেষ্টা করছিল সবাইকে বাঁচাতে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। শেষমেশ ওয়েন ও তার সঙ্গী মিলে সেই দানব সাপের সঙ্গে লড়াই করে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই দুই দিক থেকে দুইটা সাপ তাদের ঘিরে ফেলে। বাধ্য হয়ে তার সাথী ওয়েনকে নিয়ে উড়ে যায় জঙ্গল থেকে এবং সেখান থেকে তারা পালিয়ে যায়। অন্যদিকে লি অসুস্থ হয়ে পড়ে। হিবিস্কাস যখন তাকে চেক করে তখন সে চমকে ওঠে, লি প্রেগনেন্ট। কিন্তু এই সংবাদ শুনে ইয়ান প্রচন্ড রেগে যায়, কারণ সে জানে এই সন্তান তার নয়, কারণ তারা তো একসাথে কখনো ছিল না। ইয়ান রেগে সেখান থেকে চলে যায়। লি হিবিস্কাসকে অনুরোধ করে, আমাকে এখান থেকে বের করতে সাহায্য করো। হিবিস্কাস সম্মত হয়, কিন্তু বলে আমাকে একটু সময় দাও। এদিকে ইয়ান নিজের ঘরে জাদু ব্যবহার করে একটা জিনিস তৈরি করছিল, এক রহস্যময় হলুদ রঙের ওষুধ। রাতে হিবিস্কাস গিয়ে ইয়ানকে অনুরোধ করে যেন লিকে শাস্তি না দেওয়া হয়। ইয়ান কঠোরভাবে বলে তাকে ঘরের বাইরে যেতে দেবে না, যত্ন নিও, কারণ সে এখন প্রেগনেন্ট। পরের দিন হিবিস্কাস লির জন্য স্যুপ নিয়ে যায়। সেখানে সে দেখে ইয়ান লির জন্য ফুল রেখে গেছে। অবাক হয়ে সে চলে যায়। সময় কেটে যায়। লি এখন 9 মাসের গর্ভবতী। সেই দিন ইয়ান হঠাৎ করে ঘরে আসে, হাতে ওষুধের বাটি নিয়ে। বলে, এই ওষুধটা খাও, এটা তোমার আর বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু লি ভয় পেয়ে যায়, ভাবে এই ওষুধের মধ্যে হয়তো তার সন্তানের ক্ষতি করার মতো কিছু আছে। সে বাধা দেয়, হেয়ারপিন দিয়ে আঘাত করতে থাকে ইয়ানকে। এক সময় ইয়ান ওষুধ খাইয়ে দেয়, আর লি চেষ্টা করে বমি করে তা ফেলে দিতে, কিন্তু সে তা পারে না। ইয়ান তখন লিকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু লি আবারও তাকে আঘাত করে সেই পুরনো ক্ষতস্থানে, যেখানে একসময় ইয়ানকে 3 মারা হয়েছিল। ইয়ান কষ্টে কাতরে উঠে বলে, তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো? এই সুযোগে লি সেখান থেকে পালিয়ে যায়। দাসীরা তার পেছনে ধাওয়া করে। জঙ্গলের পথে লি পড়ে যায়। তখনই হিবিস্কাস তাকে উদ্ধার করে। অনেক কষ্টে সে হিবিস্কাসের সঙ্গে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে। ইয়েন তখন জাদু শক্তির ব্যবহার করে পানির ভেতর দেখতে পায় হিবিস্কাস লিকে কোথাও নিয়ে যাচ্ছে। সে দুশ্চিন্তায় পড়ে যায়। জঙ্গলের ভিতরে হঠাৎ সেই ভয়ানক দানব সাপ এসে উপস্থিত হয়, কিন্তু হিবিস্কাস শুধু চোখ বড় করে তাকাতেই সাপটা ভয় পেয়ে সরে যায়। লি অবাক হয়ে জানতে চায়, কি করলে তুমি? সাপটা তোমাকে দেখে পালিয়ে গেল কেন? হিবিস্কাস আসলে একটা নাগিন কন্যা, কিন্তু এই ব্যাপারে লি জানতো না। সে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করলে? ওই সাপগুলো তোমাকে দেখে ভয় পেল কেন? কিন্তু সে তার কোনো উত্তর না দিয়ে বলে, তোমার যেখানে যাওয়া উচিত আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি, চুপচাপ আমার সঙ্গে চলো। লির তখন ইয়েনের কথা মনে পড়ে। সেদিন ইয়ান তাকে বলেছিল যেন এরপর আর কখনো সে জঙ্গলে না আসে। এটা মনে পড়া মাত্রই লি আর তার সঙ্গে যেতে চায় না। সে পা মুচকানোর ভান করে সেখানে বসে পড়ে আর বলে, আমি আর যেতে পারছি না। এটা দেখে হিবিস্কাস খুব রেগে যায় আর বলে, এতদিন আমি তোমাকে এত ভালোভাবে ট্রিট করলাম, আর এখন তুমি এই প্রতিদান দিচ্ছ? সে তাকে আঘাত করতে চাইছিল। তখনই সে বুঝতে পারে রানীমা কাছে এসে গিয়েছে। এজন্য সে দ্রুত লিকে সঙ্গে করে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রানীমা অনেক দলবল নিয়ে অপেক্ষা করছিল। রানীমাকে দেখে লি অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? তখন রানীমা বলে, আমি হলাম ইয়েনের মা, আর এই রাজ্য আমার, আমি এই রাজ্যের রানী। এটা শুনে রি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার সন্তানের জন্যই রানীমা এখানে এসেছে। রানী হিবিস্কাসকে বলে, চলো শুরু করি আমাদের রিচুয়াল। হিবিস্কাস লির শরীরের উপর জাদু করতে থাকে। রি তখন কিছুই বুঝতে পারে না। রানী বলে, তোমাকে এখানে আনার একটাই কারণ, তুমি আমাদের উত্তরাধিকারে জন্ম দেবে। অন্যদিকে ইয়ান লির জন্য ছুটে আসছে জঙ্গলে। তার সামনে এসে দাঁড়ায় এক দানব সাপ। কিন্তু ইয়ান তো মানুষ নয়, সে তো এক শক্তিশালী তিমি। বিশাল লড়াইয়ের পর সেই দানব সাপকে সে মেরে ফেলে। এদিকে লিকে মঞ্চের মাঝখানে রাখা হয়। চারপাশে 5 জন দাঁড়িয়ে শুরু করে জাদু। রানীমা জানিয়ে দেয় তাদের রাজ্য বহু বছর ধরে নিঃসন্তান, কারণ মহিলা তিমিরা বন্ধা। তাই তারা মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দেয়, আর সেখান থেকে মেয়ে নিয়ে এসে তারা সন্তান জন্মানোর চেষ্টা করে, কিন্তু কেউ কোনোদিন সফল হয়নি, শুধু লি ছাড়া। রানী বলে, তোমার পেটে যে সন্তান সে একজন তিমি মাছ, আর যখন সে জন্মাবে তোমার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তোমাকে মরতে হবে। লি কেঁদে বলে, এটা তিমি মাছ নয়, এটা আমার ভালোবাসা।
এটা আমার সন্তান। তখন সবাই মিলে তার পেট থেকে সেই সন্তানকে বের করে আনে। ছোট্ট সেই তিমির মতো শিশুটিকে দেখে রানী তাচ্ছিল্য করে। তখন ইয়েন এসে পড়ে। ইয়েন লিকে বাঁচায়, কিন্তু তারপর সে নিজের তরোয়ালটা উঁচিয়ে সেই শিশুটিকে আঘাত করার চেষ্টা করে। এই দৃশ্য দেখে লি তার হাত বাড়িয়ে তলোয়ারটা ধরে ফেলে। তার হাত থেকে তখন রক্ত ঝরছে, প্রচন্ড রক্ত। ইয়েন অবাক হয়ে যায়। লি কেঁদে উঠে চিৎকার করে বলে, তুমি যদি কাউকে মারতেই চাও তাহলে আমাকে মারো, আমার সন্তানকে কিছু করবে না। এই কথা শুনে ইয়ানের কণ্ঠ ভারী হয়ে ওঠে। সে লিকে বলে, তুমি কি কখনো বুঝতে পারোনি লি? তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি? আমি তোমার সেই বড় মাছ। লি অবাক হয়ে তার দিকে তাকায়। ইয়ান তখন তার চোখটা দেখায়। তার চোখ চকচক করছিল। লি চিনতে পারে যে এই চোখ আর কোনো চোখ না, এটা তার সেই ছোট মাছের চোখ। লি কেঁদে বলে, তুমি তুমি আমার বড় মাছ? লি তখন ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন আমাকে বলনি কেন তুমি আমার সেই মাছ? ইয়ান চোখ নামিয়ে বলে, আমি ভয় পেতাম। আমি জানি না আমার মানুষ রূপ থাকবে আর কখন থাকবে না। যদি তুমি সত্য জানতে আমাকে কি ঘৃণা করতে না? রানী তখন কথা বলে উঠেন। তিনি বলেন, ইয়ান প্রথম দিন থেকে লিকে ভালোবাসত। সে ব্যারিয়ার তৈরি করে রেখেছিল, গোপন কক্ষের চাবিও দিয়েছিল যেন লি পালাতে পারে, কারণ সে চায়নি লির কোনো ক্ষতি হোক। লি সব শুনে কষ্টে ভেঙে পড়ে। রানী তখন সেই ছোট্ট ফিটাসটিকে নিয়ে লিকে দেখিয়ে বলে, তোমার কাজ শেষ, এখন তুমি ভ্যানিশ হয়ে যাও। লি কাঁদতে কাঁদতে ইয়ানকে বলে, আমাদের ছেলের নাম রেখো জিয়াও। আমি আফসোস করব না, কারণ ও আমাদের সন্তান, আমাদের ভালোবাসা। তখনই তার শরীর থেকে দেখা যায় সোনালি আভা বের হয়ে আসছে। ইয়ান আসলে তার নিজের আত্মার অর্ধেক অংশ লিকে দিয়ে দিয়েছিল যেন সে মারা না যায়। সেদিন ইয়ান যে জোর করে তাকে একটা হলুদ রঙের ওষুধ খাওয়াচ্ছিল, আসলে তা ছিল তার আত্মার অর্ধেক অংশ। তাদের এই ভালোবাসা দেখে সবাই চমকে যায়। এক অভূতপূর্ব ভালোবাসা, আত্মত্যাগের এক নিদর্শন। তখন হঠাৎ হিবিকাস আক্রমণ করে। লি হিবিকাসের হাতের ক্ষত দেখে ফেলে এবং বুঝতে পারে পাহাড় থেকে তাকে যখন ফেলে দেওয়া হয়েছিল ইয়ানের ছদ্মবেশে, সে আসলে আর কেউ নয়, সে হিবিকাস ছিল। কারণ হিবিকাস নিজেকে ইয়ানের স্ত্রী দাবি করে। 600 বছর ধরে সে অপেক্ষা করছে, কিন্তু তবু সে ভালোবাসা পায়নি। তাই লিয়ের প্রতি হিংসায় সে লিকে হত্যা করতে চায়। ইয়ান তাকে প্রতিহত করে। এরপর শুরু হয় মহাযুদ্ধ। রানীমা এখন সব সৈন্য নিয়ে ইয়ানের উপর চড়াও হয়। উইন লিকে রক্ষা করতে মারাত্মক আহত হয়ে পড়ে। লি চিৎকার করে কাঁদে, তুমি কেন নিজের জীবন দিলে? এদিকে ইয়ান যুদ্ধ চালিয়ে যায়। তার বিরুদ্ধে এবার লড়াইয়ে নেমেছে তার মা, কিন্তু আসলে আমরা জানতে পারি সে ইয়ানের আসল মা না, সে তার সৎমা। তার সৎমাই ইয়ানের আসল রূপটা সিল করে রেখেছিল। সবচেয়ে ভয়ানক মুহূর্ত, এক ছেলে ইয়ানের জাদুর অস্ত্র চালু করে ফেলে তার রক্ত দিয়ে। সেই অস্ত্র ইয়ানকে করে তোলে ভয়ঙ্কর শক্তিশালী। বিস্ফোরণের মাধ্যমে সেই রূপ নেয় এক বিশাল তিমিতে। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, এটাই কি আসলে তাদের আসল প্রিন্স? তখনই তারা বুঝে যায় রানী আসলে তাদের মিথ্যা বলেছিল। ইয়ান আবার মানুষ রূপে ফিরে আসে। লিকে নিয়ে সামনে দাঁড়িয়ে সে বলে, তোমরা আমাকে ছোটবেলা থেকে আমার আত্মা সিল করে রেখেছিলে, কিন্তু এখন আমি আমার নিজের সত্যিকারের রূপে ফিরে এসেছি। আর তুমি রানীমা আমার সন্তানকেও হত্যা করতে চেয়েছিলে। রাজ্যের সবাই তাকে প্রিন্স হিসেবে মেনে নেয়। রানীও তার কাছে মাথা নত করে। আর ইয়ান আদেশ দেয় তাকে বন্দি করে রাখতে। সবাই প্যালেসে ফিরে আসে। ইয়ান তখন লিকে নিয়ে প্রাসাদের এক গোপনে কক্ষে চলে যায় আর বলে, এই মেয়েদের যাদের এখানে পাঠানো হয়েছিল তারা কেউ মরে নাই, তারা সবাই বরফের কফিনে ঘুমিয়ে রয়েছে। এক অস্ত্রের সাহায্যে সে সব কফিন ভেঙে ফেলে আর মেয়েরা জীবিত হয়ে বেঁচে আসে। সবাই সবার প্রিয়জনকে খুঁজে পায়। একটি ছেলে ছিল যে এই মেয়েদেরকে খুঁজছিল। সেই মেয়েটি সেই ছবি দেখিয়ে বলে, তোমার মাস্টার আমায় বলেছিলেন যে ভাই হোক তোমায় খুঁজে বের করবে, আমার কথা রেখেছে সে। এরপর তারা গ্রামে ফিরে যায়, সবাইকে বিদায় দেয়। লি সারা জীবনের জন্য থেকে যায় ইয়ানের পাশে। ওয়েনের কবরের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে লি, কারণ সে ছিল এক নিঃশব্দ প্রেমিক যে নিজের জীবন দিয়ে লিকে বাঁচিয়েছে। ইয়ান একটি ফুল এনে লিকে উপহার দেয় আর বলে, তুমি স্বাধীন, চাইলে চলে যেতে পারো তোমার গ্রামে। লি কান্না আর হাসির মিশ্রতার বলে উঠে, না, আমি এখানেই তোমার সাথে থাকবো। ইয়ান তখন বিশাল এক তিমিতে রূপ নেয় আর তার পিঠে উঠে বসে লি। তারা ঘুরে বেড়ায় আকাশে আর সাগরের মাঝে। তারা হারিয়ে যায় সুখের অজানায়। এই ছিল এনারমাস লেজেন্ডারি ফিশের একটা গল্প। এই এনারমাস লেজেন্ডারি ফিশ আমাদের একটা স্বপ্নের জগতে নিয়ে যায়,
এটা কেবল একটা ফ্যান্টাসি মুভি নয়, এটা একটা আত্মার গল্প, প্রেম, ত্যাগ আর নিয়তির গভীর প্রতিচ্ছবি। লির চোখের সেই তাকানো যখন সে ইয়ানের সত্যিটা জানতে পারে, কতটা কষ্ট, কতটা দণ্ড, আর তার মাঝে একটু নির্ভরতা, এই অনুভবগুলো হৃদয় ছুঁয়ে যায়। এই গল্পটা শিখিয়েছে প্রকৃত ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, বরং সত্যিটা জানার পরও কাউকে গ্রহণ করতে পারা। ইয়ানের ভয়, তার রূপ, তার অতীত সবকিছু নিয়েও লি তার পাশে দাঁড়ায়, সেটা সত্যি অসাধারণ। আর রানিমার চরিত্রটা, যাকে শুরুতে মনে হয়েছিল নিষ্ঠুর, কিন্তু পরে বোঝা যায় সে নিজেও ছিল কষ্টের মধ্যে। তার সিদ্ধান্তগুলো ভুল হতে পারে, কিন্তু তার ভেতরের লড়াইটা একেবারে বাস্তব। পুরো সিরিজটার সবচেয়ে শক্তিশালী দিক হলো এই ইমোশনাল গভীরতা। প্রতিটা চরিত্র নিজের জায়গা থেকে লড়ছে, ভালোবাসছে, হারাচ্ছে, আর আমরা দর্শক হিসেবে তাদের সঙ্গে সেই যাত্রায় হাঁটছি। এমন কিছু গল্প থাকে যা মনের মধ্যে একটা ছাপ রেখে দেয়। ইনার রোমান্স লেজেন্ডারি ফিশ ঠিক তেমন একটা অভিজ্ঞতা। তবে কেমন লাগলো এই কাহিনীটি? এরকম মজাদার আরও কাহিনী জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কাহিনীতে।